চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমি চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের কথোপকথন। দর্শকবৃন্দ, আপনারা জানেন 2024 সালের জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হচ্ছে। এখন 1 বছর পূরণের সময়। সেই উপলক্ষে আমরা সেই মুক্তিযুদ্ধের 2 মুক্তিযোদ্ধাকে আমাদের মাঝে আজকে একত্রিত করতে পেরেছি। তোমাদের দুইজনকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। সো প্রিয় দর্শকবৃন্দ, শুরুতেই এই দুইজন মুক্তিযোদ্ধাকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমজন হচ্ছেন ইঞ্জিনিয়ার তারিফ হাসান। বাড়ি হচ্ছে ঝিনাইদহের 12 বাজার। 12 বাজার কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, অনেক ওলিয়া আওলাদের বাসস্থান ছিল ওইখানে। তারিফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছে। ব্যক্তিগত জীবনে বিবাহিত, 2 মেয়ে আছে। পেশাগতভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট স্টার্ট আপ করছে, পাশাপাশি তার একটা বেকিং আছে, এখানে কেক বানানো হয় সে নিজে থেকে, আর হবি থেকে এই বিজনেসটা শুরু করেছে। এবং তার চরিত্র সবচেয়ে বড় জিনিস হচ্ছে সে ইন্ট্রোভার্ট এবং নিজেদের খুব সাধারণভাবে চলাচল করে, কথাবার্তা ভীষণ কম। তার খুব সাধারণের নিজেকে সম্পৃক্ত। তার যে বিজনেস ভেঞ্চার, সেটার নাম হচ্ছে বাবাস বেকিং জোন। এইখানে নিজের রেসিপি দিয়ে খুব সুন্দর কেক বানায়। আপনারা যদি অর্ডার করেন আপনার বাসায় পৌঁছে দিবে আপনার টেস্ট। আর দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ আলী হুসেইন অর্ক। সে হচ্ছে তরুণ মনোভাবাপন্ন, মানে আগের ইমরান হাসানের চেয়ে উল্টা আর কি। উনি ভ্রমণ করতে ভালোবাসেন, মডার্ন ড্রেস পরতে ভালোবাসেন। তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করে বর্তমানে সে মাস্টার্স করছেন। সোশ্যাল সায়েন্স রিলেটেড রিসার্চে আগ্রহ আছে তার, এবং সে সোশ্যাল মিডিয়াতে স্মার্টলি অ্যাক্টিভ থাকে এবং সেই ব্যাপারে অনেক কাজ কাম করতে পারে। লোগো, ব্যানার, কমিক, ভিডিও এগুলো সে বানাইতে পারে, এডিট করতে পারে। এবং সে মোবাইল ইউজার ইন্টারফেস ডিজাইনের ব্যাপারে তার বেশ আগ্রহ আছে। তো যাক, এই গেল হচ্ছে অর্কের 2-1টা ছবি যেখানে সে মুক্তিযুদ্ধের সময় তাকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, হাতে বাংলাদেশের পতাকা। তো এই হলো দুইজনের। এখন তাদের সঙ্গে আলোচনা শুরু হোক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে দুইজনকে করব, যে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করেছিল এই মুক্তিযুদ্ধে জয়েন করতে? কারণ বিরোধী দলে ছিল যুবলীগের গুন্ডা বাহিনী, আর্মি, পুলিশ, বিজিবি, তারা তখন নির্বিচারে মানুষ মারছিল। তারপরে তোমরা কেন গেলে, কিসের জন্য গেলে, কোন জিনিসটা তোমাদের উদ্বুদ্ধ করেছিল? প্রথমে শুনবো অর্কের কাছ থেকে। জি, ধন্যবাদ। এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকটা ফ্যাক্টর ছিল যেগুলোর কারণে আমি আন্দোলনে অংশগ্রহণ করার উৎসাহ পেয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল যে বাক স্বাধীনতা, যে কখনো কোনো কথা বা সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না, এরকম একটা পরিবেশ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে রেখেছিল। তো এই জিনিসটা আমি যখন খুব ছোট তখন থেকেই তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তো এই জিনিসটা দেখতে দেখতে মানে বিরক্তি চলে এসেছিল যেটাকে বলে। তো সেখান থেকে পরিত্রাণ। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রছাত্রীদের উপর হচ্ছে লিথাল ওয়েপন ব্যবহার করছে সরকারের একটা সাধারণ প্রোটেস্টের জন্য, সেই জন্য ক্ষোভ। সাথে সকল গোত্রের, যখন আন্দোলনটা চরম পর্যায়ে শুরু হয়ে গেল তখন সকল গোত্র, নারী
ইনফ্যাক্ট স্কুল কলেজের ছেলেরা বা ছেলে মেয়েরা যখন রাস্তায় নেমে যাচ্ছে নির্দ্বিধায়, জীবন নিয়ে ভয় নাই, তো তখন আসলে আমার কাছেও যে ওখানে ছাত্রলীগ, যুবলীগ বা পুলিশ তাদের গুলির সামনে যেতে ভয় লাগেনি। আর দ্বিতীয়ত আমার বাসা থেকেও সাপোর্ট ছিল। তারা আমাকে কখনো মানে আন্দোলনে যেতে বা নিষেধ করেনি, বা জীবন নিয়ে ভয় পাওয়া নিয়ে কখনো আহ নিষেধ করেনি, যার কারণে আমি উৎসাহ পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ অর্ক। ইঞ্জিনিয়ার তারিফ। আসলে বলতে গেলে যে এই ব্যাপারটা আসলে আসে যে জুলাই বিপ্লবটা শুরু হয়েছিল যে কোটা আন্দোলনের মাধ্যমে। আপনারা জানেন যে মেধাবীদের যেখানে সরকারি চাকরিগুলা বা বিভিন্ন ক্ষেত্রে সেক্টর ভিত্তিক যেই জবের সুযোগটা ছিল, এখানে আসলে কোটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে গিয়েছিল, যার জন্য শুরু হয়েছিল কিন্তু আসলে কোটা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে যখন দেখা গেছে যে দেশকে সামনে লিড দিবে যারা, তাদেরকেই রাষ্ট্র হলো মানে বুলেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই জায়গাটা আসলে এখনো মানে কখনো আসলে একসেপ্টেবল ছিল না আমার কাছে। সেই জায়গাটা মনে হচ্ছে যে যাদের কোটা আন্দোলনটা ছিল, যৌক্তিক দাবি ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে সরকার যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে বন্দুকের গুলি নির্বিচারে চালাচ্ছে, এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে বিবেকের যেই বোধটা সেইখানে আসলে আমার কাজ করেছে যে এই ছেলে, এই বাচ্চাদের হলো যারা ভবিষ্যতে দেশ চালাবে, তাদেরকেও যখন রাষ্ট্র গুলির সামনে দাঁড় করিয়ে দিয়েছে, এই জায়গাটা আসলে ঘরের মধ্যে বসে থাকাটা আসলে আমার কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রে একজন যে আমিও প্যারেন্টস আছি, আমার বাচ্চা ছোট, কিন্তু আমার কাছে মনে চায় যে বাবা হিসাবে আমার জয়েন করা দরকার ছিল, তাদের পাশে অন্তত থাকা দরকার ছিল। এইটাই আমি আমি আমারও একই ফিলিং। আমি যদি দেশে থাকতাম অবশ্যই তোমাদের সঙ্গে আমি জয়েন, এটুকু বলতে পারি। আর এখানে থেকে, লন্ডনে থেকে আমি যতদূর সম্ভব তোমাদের পক্ষে প্রচারণা চালিয়েছিলাম। যাক, এখন পিছন ফিরে দেখা, যে উদ্দেশ্য নিয়ে তোমরা এই আন্দোলনে যোগ দিয়েছিলে, 1 বছর তো হতে চললো। এখন কি মনে হয় তোমরা ঠিক কাজ করেছিলে? তোমরা কি সাকসেসফুল হচ্ছ, কি হবা কি না, নাকি পুরোটাই ব্যর্থ হচ্ছে, বা ব্যর্থ হলে কতটুকু, সাকসেসফুল হলে কতটুকু তোমাদের কাছে মনে হচ্ছে? তো এই উত্তরটা আমরা প্রথমেই শুনবো তারিফের কাছে। আহ যদি বলেন যে আহ মানে যে স্বপ্নটা নিয়ে আমরা আসলে আন্দোলনে গিয়েছি বা একই কাতারে দাঁড়িয়েছিলাম, রাস্তায় গুলির সামনে দাঁড়িয়েছি, এই জায়গাটা থেকে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বিগত 15 বছর আসলে অনেক কিছুই আমরা দেখে এসেছি। অনেক ক্ষেত্রে আমরা নির্যাতিত ছিলাম, মুখ বন্ধ ছিল আমাদের। অধিকার আদায়ের ব্যাপারে আসলে আমাদের যেই চাওয়া পাওয়াটা ছিল, সেই জায়গাতে আসলে কোনো আমাদের অ্যাচিভমেন্ট ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হবে যে হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখেছি। সেই দাঁড়ানোটা আমাদের কখনোই ভুল ছিল না। কিন্তু এখন পরবর্তী যদি চিন্তা করতে হয়, সেই ক্ষেত্রে আসলে ধরেন যে অন্তর্বর্তী সরকারের একার পক্ষে তো আসলে সবকিছু সম্ভব না। মানে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল বলেন বা বিভিন্ন সেক্টর ভিত্তিক যে মানুষগুলো আছে বা সরকারি আমলারা আছেন, ওনাদেরও সহযোগিতা একটা বড় ফ্যাক্টর। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে যে সরকারকে মানে পরোক্ষভাবে অসহযোগিতা বলেন বা কিছু ক্ষেত্রে পুরাপুরি আসলে সমর্থন নাই, যার জন্য পুরাপুরি সরকার যে আমরা যে স্বপ্নটা দেখে রাস্তায় নেমেছিলাম, সেই স্বপ্ন পূরণের জায়গাটা থেকে অনেকটা দূরে আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে। অর্ক। আহ যদি এক কথায় বলতে চাই যে আন্দোলনে অংশগ্রহণ করা বা আন্দোলনটা করা আমাদের জন্য ঠিক ছিল কিনা, আমি সবসময় বলবো যে অবশ্যই এটা আমাদের জন্য ঠিক ছিল, অবশ্যই ঠিক ছিল। আমি যেটা প্রথমে বলেছিলাম যে মত প্রকাশের স্বাধীনতা, বা এই যে কিছু বললেই গুম হয়ে যাচ্ছে, হচ্ছে ক্রস ফায়ার দিয়ে দিচ্ছে, তো এই জিনিসগুলো থেকে পরিত্রাণের জন্য হলেও আমাদেরকে আওয়ামী লীগকে পতন করানো দরকার ছিল। তো অন্তত সেই দিকটা তো সফল হয়েছে আমার মতে। এখন মানুষ যে কোনো অন্তত মত প্রকাশ করতে পারছে। কাউকে এখন পর্যন্ত আমি শুনিনি বা
ভবিষ্যতে কি হবে বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত যে কারোর মত প্রকাশের জন্য কাউকে হুমকি দেওয়া হয়েছে বা পোস্ট ডিলিট করো এরকম কোনো কিছু বলা হচ্ছে, এই ধরনের কোনো সেই জন্য আমি মনে করি যে এই দিকটা বিবেচনা করলে আমাদের জন্য ঠিক আছে। কিন্তু বিভিন্ন দলের অসহযোগিতা সহ যার কারণে ইন্টেরিয়াম সরকারের পক্ষে আসলেও মানে আমরা যেটা যে বিচার ব্যবস্থা কে সক্রিয় করা বা আওয়ামী লীগ মানে যে সকল নেতারা বন্দি বা আটক আছে তাদের বিচার নিশ্চিত করা, সেগুলো সম্ভব হচ্ছে না। তবে আমি মনে করি যে এত ধরনের অসহযোগিতা থাকার পরেও ইন্টেরিয়াম গভর্নমেন্ট যথেষ্ট অসহযোগিতা থাকার পরে সেই হিসাবে যথেষ্ট ভালো কাজ করছে আমি মনে করি। হ্যাঁ, দুইজনের কথাই ঠিক। মানে যে উদ্দেশ্যে আমার আমার ধারণা হচ্ছে যে উদ্দেশ্যে তোমরা বিপ্লবটা সাধন করেছো তা অনেকটাই সফল, আবার অনেকটাই বিফল। অনেকটা সফল কেন, যে এখন কথা বলতে পারছো, যে যার পথে চলাফেরা করছে। কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে যখন একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, তখন কি এই জিনিস থাকবে? তার মানে মূল কথাটা হচ্ছে যে সংস্কার করা। সংস্কার তো যদি তোমরা ইফ ইউ গো ব্যাক, হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলের দুই দলেরই বড় দুই দলেরই একই আশা আকাঙ্ক্ষা যে তারা ক্ষমতায় যাবে। এই ক্ষমতায় যাওয়াটাকে রেসপন্সিবিলিটি মনে করে না, আসলে তো এটা দায়িত্ব। দায়িত্ব মনে না করে ক্ষমতা মনে করে। যেমন বিএনপি এখন বলছে আমাদের দলের লোকেরা যে চাঁদাবাজি করছে, এইটা থামানোর জন্য আমাদেরকে আগে ক্ষমতা যাইতে হবে। আরে বাবা, তোমার দলের লোককে তুমি ঠিক করতে পারতেছো না, তাহলে ক্ষমতায় যেয়ে কিভাবে এগুলোকে ঠিক করবা? আসলে এই যে সংস্কারের যে ব্যাপার, সংস্কার করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না, এই প্রশ্নটাতে একটু পরে যাব। তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, তোমরা বিপ্লব করলে জনগণ তোমাদের সর্বস্তরের মানুষ তোমাদেরকে সাপোর্ট করছে, সর্বস্তরের মানুষ তোমাদেরকে সাপোর্ট করলো। কিন্তু বিপ্লব যখন সফল হলো, তোমরা করলে ইন্টারিম গভর্নমেন্ট। বিপ্লবী সরকার না করে আগের প্রেসিডেন্টকে রেখে দিয়ে, যে ওই স্বৈরাচারী শাসকের একটা হাতের পুতুল ছিল, তাকে প্রেসিডেন্ট হিসেবে রেখে দিয়ে তোমরা ইন্টারিম গভর্নমেন্ট করলে। এটা কি ঠিক ছিল অর্ক? আহ এটাকে এক কথায় বললে তো অবশ্যই বলতে হয় যে ঠিক ছিল না। কিন্তু এখন আন্দোলনে মানে যে এইটার আরেকটা যে মানে এটার বদলে যেটা করা যেত যে জুলাই ঘোষণাপত্র জারি করে বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু আসলে আমরা যদি দেখি যে আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছিল একদম ফ্রন্ট লাইনে থেকে, তো সেখানে নির্দলীয় লোক ছিল, আহ ছাত্র দল বিএনপি ছিল, ছাত্র শিবির ছিল, তো এখানে রাজনৈতিক দলও ছিল, সাধারণ শিক্ষার্থীদের ইনভলভমেন্টও ছিল। যার কারণে যে আহ, শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা এটা চেয়েছিল যে বিপ্লবী সরকার গঠন করবে, বা ইনফ্যাক্ট যারা আসিফ মাহমুদ খুব সম্ভবত 3 বা 4 তারিখে এরকম পোস্টও করেছিল যে কি রকম রোডম্যাপ তারা আনতে যাচ্ছে, তো সেখানে বিপ্লবী সরকার গঠন সংক্রান্ত বা এই ধরনের একটা আঁচ দেওয়া ছিল। কিন্তু পরবর্তীতে মানে আন্দোলনের অন্যান্য অংশীদারি দল বা অংশীদারি দলের সদস্যদের ভেটো বা সবকিছুর জন্য সেটা আসলে সম্ভব হয়ে ওঠেনি। আর তাদের ভেটো দেওয়ার কারণ বলে আমি মনে করি যে যদি বিপ্লবী সরকার গঠন হয়ে যায় তাহলে তো তাদের পক্ষে পরবর্তীতে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় যাওয়া সম্ভব না। তো এটা হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তারিফ। অনেকটা চলে এসেছে অর্কের কথার মধ্যে। আসলে আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে বিপ্লবী সরকার হোক, আসলে সাধারণ মানুষের যে আশাটা ছিল, তাহলে হয়তো বা সংস্কারের প্রশ্ন বলেন বা ইয়ে। কিন্তু এই ক্ষেত্রে ধরেন যে আমরা আসলে যেই মুভমেন্টটা ছিল, যে সাধারণ ছাত্ররা সামনে ছিল, সবকিছু মিলে সব শ্রেণীর মানুষই এখানে আসলে আমরা একই কাতারে ছিলাম। কিন্তু ওই জায়গাটা থেকে চিন্তা করলে ধরেন যে এক্সপেরিয়েন্সের একটা বড় ফ্যাক্টর ছিল। আমরা যেরকম ধরেন যে যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকার, এটাও কিন্তু একটা টাইম পর্যন্ত ডিলে হয়েছে। আপনারা জানেন যে আহ বেশ কয়েকবার বিভিন্ন দলের সাথে বারবার বারবার করে ছাত্ররা বসেছেন, ছাত্র মানে আসিফ নজরুল স্যার সহ অন্যান্য সবাই বসে গেছেন, পর পর করে বসেছেন, কিন্তু কোনো সলিউশনে আসলে এই জায়গাটা থেকে যেতে পারে না। সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে রাষ্ট্রপতি, আগের রাষ্ট্রপতিকে যদি পুতুল
মানে যিনি বলেন যে পুতুল রাষ্ট্রপতি বলেন, যাই বলেন, সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় যে এটা একটা ডিসিশন, মানে ভুল ডিসিশনই ছিল আমার কাছে মনে হয়। আসলে এটা এটা আমার যা ধারণা, বড় বড় কাজ যেগুলা, যেমন সংস্কার করা, শুরুতে বাধা হওয়া বা সংস্কারের পরে ইলেকশন দেয়া, এইটা যে বিএনপি অপোজ করতেছে তার সাহসটা পাচ্ছে মনে হয় আমার সিক্সথ সেন্সের ইন্ডিকেশন যে এটা চুপু থেকে আসতেছে। কারণ সে বিপ্লবী সরকার হলে কিছুদিনের ভিতরে তোমরা যেমন পুলিশে চেঞ্জ হয়েছে, বিজিবিতে চেঞ্জ হয়েছে, সব জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু মূল জায়গায় চেঞ্জ হয়, আর্মিতে চেঞ্জ হয়। আর আর্মিতে চেঞ্জ না হলে আহ আসলে এই সংস্কার আনা ভেরি ডিফিকাল্ট আমার কাছে। এবং চুপ থাকলে আর্মি চিফকে চেঞ্জ করা সম্ভব হবে বলে আমার মনে হয়। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন হচ্ছে, জনগণ তো তোমাদের সঙ্গে আছে, বিএনপিও জনগণের কথা বলে যে তারা নাকি জনগণের সাথ করবে, আর্মিও জনগণের কথা বলছে। তো বিপ্লবের পরে এই দুইটা জিনিস, দুইটা সংগঠন, আর্মি এবং বিএনপি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তারা কি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেছে বলে তোমরা মনে করো? যদি না মনে করো তাহলে কি কি কারণে, কোথায় কোথায় তারা ব্যর্থ হয়েছে একটু আমাদেরকে বল। তারিফ আগে। জুলাই পরবর্তী টাইমে আসলে যেটা বলবো যে, ধরেন যে আন্দোলনের সময় আমি যে কয়েকটা পয়েন্টে ছিলাম, যেরকম ধরেন যে মিরপুর 10-এ ছিলাম, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ছিলাম, সায়েন্স ল্যাবে, তারপর কলেজ গেট, এই কয়েকটা পয়েন্টে আমার কাছে ওরকম মনে হয়নি যে আর্মি নামানো হয়েছে। কিন্তু ওই জায়গাটা আমরা আসলে তারা কিছুটা চুপচাপ ছিল, সহনীয় ছিল, কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছে আমার কাছে মনে হয়েছে। কিন্তু বিপ্লব পরবর্তী সরকারে আসলে যেরকম ধরেন যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই দলের আসলে মুভমেন্ট একটা বড় ফ্যাক্টর। যদি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সার্বিকভাবে যদি সহযোগিতা করতে পারতো, আমার কাছে মনে হয়েছে যে তাহলে অনেক ভালো কিছু হতে পারতো। যেরকম ধরেন যে বিগত ফ্যাসিস্ট হাসিনার সময় যেটা হয়েছে যে আহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দেওয়া হয়েছে, কিন্তু দলের এত কর্মী থাকার পরেও কিন্তু সেটা সরানো সম্ভব হয়নি, তাদের দ্বারা আসলে সম্ভব ছিল না। কিন্তু এরপরে ধরেন যে আমরা 5ই জুলাইয়ের পরে, মানে 36শে জুলাইয়ের পরে গিয়ে যখন আসছে, তখন খালেদা জিয়াকে মানে সাবেক প্রধানমন্ত্রীকে এক কথায় রাজমুক্তি দেওয়া হয়েছে, বা অন্যান্য রাজনৈতিক নেতাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওনাদের মুভমেন্ট আর একটু পজিটিভ হলে বেটার ছিল। প্লাস ওনাদের জনশক্তিদেরকে আরেকটু সহনশীলতার মধ্যে যদি রাখা যেত, তাহলে বর্তমান পরিবেশ পরিস্থিতি আসলে অনেক বেশি ভালো থাকতে পারতো, সংস্কারের প্রশ্নটা আরো বেশি গতিশীল হতে পারতো, আমার কাছে যেটা মনে হচ্ছে। ধন্যবাদ। অর্ক। আমার বক্তব্য অনেকটা উঠে এসেছে, তারপরেও আমি কিছুটা অ্যাড করি যে আন্দোলনের সময় আম, আমিও সেম, আমি হচ্ছে মিরপুর 10 নম্বর আর প্রাথমিক মানে প্রথম দিকে শাহবাগ বন্ধ করে দেওয়ার আগে শাহবাগে ছিলাম। তো এখানে ইনফ্যাক্ট আর্মি আমাদেরকে হেল্প করেছে। মানে ওখানে হচ্ছে 4 তারিখে আর 3 তারিখে ছাত্রলীগরা ওখানে দখল করেছিল। তো আর্মি আমাদেরকে, তাদেরকে হচ্ছে ফাঁকা বুলেট ছুড়ে তাদেরকে মানে ওখান থেকে স্থান ত্যাগ করিয়ে আমাদেরকে জায়গা করে দিয়েছিল। তো পজিটিভ ছিল। আর আন্দোলনের পরে আসলে মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, বা আমাদের হচ্ছে যে আহ, আন্দোলনের মানে অন্যতম সক্রিয় নেতা যে হাসনাত আব্দুল্লাহ, উনি এর আগে এরকম একটা ক্লেম করেছিলেন যে আর্মি চিফের মাধ্যমে রিফাউন্ড আওয়ামী লীগ নামে কোন একটা মানে আওয়ামী লীগের নতুন কোন ভ্যারিয়েন্ট বা ভার্সন আনার চেষ্টা করা হচ্ছে উইদাউট শেখ হাসিনা। তো পরে আবার হচ্ছে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, মানে এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে। তো এই টুকটাক কিছু বিষয়কে যদি বাদ দিই, তাহলে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে বাংলাদেশ আর্মির মানে ভূমিকা মানে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসা যাক সংস্কারে। আমার মনে হয় পুরা মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল সংস্কার, সিস্টেমে পরিবর্তন আনা, যাতে কেউ স্বৈরাচার হতে না পারে। তাহলে সেই জন্য আমাদের ভালো নির্বাচন সিস্টেম দরকার। কিন্তু ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করলেই কিন্তু সরকার ভালো হয় না। আমরা এটা 91-এ, 97-এ, 2001-এ দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে,
ইভেন 2008-এ অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, কিন্তু তাতে কিন্তু স্বৈরশাসন আসার কোনো প্রতিবন্ধকতা হয়নি। তো আমি আশা করেছিলাম সংস্কার কমিশন যখন করা হচ্ছে তখন হয়তো এই জিনিসগুলো চলে আসবে। তো আমি দুইটা সংস্কারের ব্যাপারে জানতে পেরেছি। একটা হচ্ছে মহিলাদের উত্তরাধিকার সংস্কার, আর একটা হচ্ছে ভোটের ব্যাপারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো এই দুইটা ব্যাপার এবং অন্যান্য যে কোনো সংস্কার কি হলো, কতটুকু প্রোগ্রেস, তোমরা কি আশাবাদী কিনা, খুব সংক্ষেপে অর্ক। আচ্ছা, ভোটের যে সংস্কারের ব্যাপারটা, তো এখানে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ব্যবস্থা, তো এখানে তো আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলরা এখানে এন্ট্রি করছে। বা আমি আসলে আমার মতামত এটা, যে আমি মনে করি যে পিআর ব্যবস্থায় ভোট হলে সেটা আসলে কতটুকু এফেক্টিভ হবে, বা মানে রুট পর্যায়ে কতটুকু মানুষের কাছে পৌঁছাতে পারবে, কারণ এখানে ব্যক্তিকে ভোট না দিয়ে দলকে ভোট দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারে একটা প্রশ্ন থেকে যায়। আর দ্বিতীয়ত আমি যেটা মনে করি, বাংলাদেশের মানে সিস্টেমটা হচ্ছে এমন ভাবেই তৈরি করা যে খুবই সবকিছু ধীর গতিতে আগাবে, বা এইভাবেই হয়ে আসছে আমাদের স্বাধীনতার পর থেকে। তো এই স্থবির বা ধীর গতির একটা সিস্টেমকে সংস্কার করার জন্য আমি মনে করি আরো বেশ কিছুটা সময় প্রয়োজন ছিল। কিন্তু এখানে যদি আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্টকে নিরপেক্ষভাবে আরো কিছু সময় দেওয়া যেত, তাহলে এই আহ, সংস্কারটা আরো আরো একটু ভালোভাবে সম্ভব হতো। আমার কাছে সেটাই মনে হয় মূল পয়েন্ট। হ্যাঁ, তারিফ। এই জায়গাটা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে পিয়ার পদ্ধতিটা আহ আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইচ অ্যান্ড এভরি ভোটটাই তখন আসলে অনেক বেশি ভ্যালুয়েবল হয়। সেই ক্ষেত্রে আসলে লোকাল স্থানীয় প্রতিনিধি কতটুকু ভালো সার্ভিস দিবে কি না দিবে এটা অনেক কিছু ডিপেন্ড করে। আবার মানে কোন একটা রাজনৈতিক দল 1% ভোট পাওয়া মানেও একটা আসন পাবে, তারা সংসদে কথা বলার সুযোগ থাকবে। এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে মত প্রকাশ বা পরামর্শ বা যে কোনো প্রতিবাদ করা যে জায়গাটা, সেই জায়গা কিন্তু উন্মুক্ত থাকবে। কিন্তু ধরেন যে এখন রানী যে অবস্থা বাংলাদেশে, সংস্কার ছাড়া আসলে এগুলা ইমপ্লিমেন্ট করাটা আসলে খুবই কঠিন। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার যতটুকু সময় নিয়ে তা আসলে করতে পারতো সংস্কারটা, এখন 1 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে সংস্কারটা ওইভাবে হয়ও নাই। বিভিন্ন সেক্টর ভিত্তিক বা দুর্নীতি বলেন বা বিভিন্ন সচিবালয় বা আরে বড় বড় জায়গাগুলাতে যখন আসলে আগের সেই মানুষগুলাই আছে, অসহযোগিতা যে হাতগুলা আছে সেটা যদি থাকে তাহলে আসলে পুরোপুরি সংস্কার করাটা মানে খুব বেশি কঠিন হবে। সেই ক্ষেত্রে মনে হয়েছে যে কমিশনের যেই সংস্কারের যে জায়গাটা, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে ইন ফিউচারে, যে অন্যান্য যেই সংস্কারের প্রস্তাব আসতেছে বা আসবে সেগুলা আমার কাছে একটু মানে মনে হয় যে সংস্কারের আগেই যদি মানে দলীয় সরকার যায় তখন আসলে এটা মানে কঠিন হয়ে যাবে আসলে। না, দলীয় সরকার আসলে তো কোনো সংস্কারই হবে না, হ্যাঁ। তারা ওই মেরে কেটে খাওয়ার পথে চলে যাবে, আর একটা নতুন স্বৈরতান্ত্রিক সরকার চালু হবে। মনে করো না যে আমি অ্যান্টি বিএনপি, আমি কিন্তু আসলে সারা জীবন প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করে তার বিএনপি সবকিছুকে সমর্থন করেছি। কিন্তু তোমাদের বিপ্লব সফলতার পর দেখি বিএনপির কাজ কাম কথাবার্তা সব অন্যরকম, জাতীয় স্বার্থ বিরোধী সবকিছু তাদের মানে কোনো কিছু আমাদেরকে সামনের দিকে যে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বিপ্লব বলে, সেটা আমার কাছে মনে হচ্ছে প্রধান প্রতিবন্ধকই যেন বিএনপি। এবং আমাকে বাংলাদেশ থেকে একজন ফোন করে বললাম, তাকে জিজ্ঞাসা করলাম যে বিএনপি যদি এত অজনপ্রিয় দল হয়ে থাকে তাহলে তাদের মিছিলে এত লোক হয় কেন? সে বলতেছে, ভাই বুঝবেন না আপনি, ওই বিএনপি যেসব লোক এখন মিছিলে আসে তারা সব আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের লোক নাকি এখন বিএনপিতে আসছে। এটা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা। যাই হোক, সংস্কার ব্যাপারে আমি আশাবাদী হতে পারছি না কেন জানো, বাট এর ভিতরে এখনো মূল একটা জিনিস বাকি আছে, বাট কেন করা হচ্ছে না সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র রেগুলারাইজ করা। তো এইটা কি, জুলাই ঘোষণাপত্রটা কি এবং এটা আসলে আমাদের কি পরিবর্তন হবে? তারিফ। জুলাই ঘোষণাপত্র আসলে ঘোষণা করতে অনেকটা টাইম নিয়ে ফেলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকার অনেকটা টেকনিক্যালি এটা এড়িয়ে যাচ্ছে।
যেরকম ধরেন যে এখন আসলে ক্রেডিট নেওয়ার যে ব্যাপারটা, প্রথম থেকে যেটা মনে হয়েছে যে ঐক্যমতে থাকার যে জুলাই পরবর্তীতে সব দলের মানুষরা একই সাথে ঐক্যমতে থাকার যে ব্যাপারটা ছিল, সেই জায়গাটা থেকে প্রত্যেকটা দল কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রত্যেক দলই তার নিজেদের দলীয় ব্যানারে ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার টেকনিক্যালি একটু এড়িয়ে যাচ্ছে ঘোষণাপত্রটা ব্যাপারে আর কি, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে। অর্ক। আচ্ছা, জুলাই ঘোষণাপত্রটা আসলে হচ্ছে যে যে আমরা যে জুলাই আন্দোলন করেছি, করে সরকারের পতন ঘটিয়েছি, এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আন্দোলনের মানে ফ্রন্ট লাইনে যারা ছিল তাদের মাধ্যমে। তো আম, জুলাইয়ের ঘোষণাপত্র কে দিবে, কারা ঘোষণাপত্র পাঠকারী হবে, বা হচ্ছে বিপ্লবী মানে এটাকে বিপ্লবী আখ্যান দেওয়া হবে কিনা, ঘোষণাপত্রটা কোথায় পাঠ করা হবে, বা মানে এই ধরনের বিভিন্ন কোশ্চেন বা এর হচ্ছে মানে সঠিক এক একজনের কাছ থেকে এক এক ধরনের উত্তরের কারণে আমি মনে করি এখন পর্যন্ত এটা ডিলে হয়ে আছে। কিন্তু দেরি হয়ে গিয়েছে। আর আমার মতে যে অ্যাকচুয়ালি জুলাই ঘোষণাপত্রটা ঘোষণা করা ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্বের চেয়েও বরং যারা আন্দোলন করেছিল তাদের বেশি মানে তাদেরই করা উচিত ছিল। তো যাই হোক, তবে আমরা সর্বশেষ মানে যতটুকু জানি যে আগামী 2025 সালের 5ই আগস্ট, যেদিন হাসিনা পালিয়ে গিয়েছেন, তার 1 বছর পূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, এমনটাই আমরা আশা করছি। এখন আমি আশা করি সেটা যেন ওই দিন পাঠ করা হয়, এবং তা যেন আমাদের দেশের পজিটিভ দিকে পরিবর্তনের সূচনার দিন হয় আর কি। তো তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ। তো আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে এই এত কিছু যে হচ্ছে, মূল যে ভুল সেটা হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে চুপ করে রেখে দেয়, এবং এই জন্যই কোনো কিছু হচ্ছে না। কারণ যদিও আমাদের পার্লামেন্টারি সিস্টেমে মানে চিফ এক্সিকিউটিভ অফ দি কান্ট্রি হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, বাট কিছু কিছু বড় বড় ডিসিশনে সেখানে প্রেসিডেন্টের সিগনেচার লাগে। এই জন্য হয়তো আম, আহ, প্রধান উপদেষ্টা অনেক কিছু করতে পারছেন। যেমন উনি হাসিনা হাসিনা যেমন সেনাপ্রধানকে বলতেন, না এটা করো ওইটা করো, আমি ভোটের ইলেকশন চাই, আমার রাত্রেবেলা ভোট হবে, সরাসরি অর্ডারে সেই কাজগুলো করে নিত। কিন্তু যেহেতু এই সেনাপ্রধান আগের সরকারের নিযুক্ত, সেই জন্য তাকে কিন্তু উনি অর্ডারও করতে পারছেন। কারণ এট দি এন্ড অফ দি ডে বাংলাদেশের মতো একটু অল্প উন্নত দেশে এখনো আর্মি কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রে থাকে, যখন রাজনৈতিক দলগুলোর ভিতরে রিলেশনশিপ ভালো না। তো উনি কেন যেন এই আর্মি নেভি এয়ারফোর্সের উপরে তার কন্ট্রোলটা আনতে পারেন নাই, বিকজ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে প্রেসিডেন্ট। ওনাকে রেখে বাইপাস করে অপোজিট গ্রুপের মতবাদের প্রধান উপদেষ্টা কিন্তু এই কাজগুলো করত। তো তোমাদেরকে বলবো, আমরা কিন্তু 71-এ রক্ত দিয়েছিলাম, 90-তে আন্দোলন করেছিলাম, আবার 2024-এ তোমরা করলে। কেমন যেন মনে হচ্ছে যে আমরা সারা জীবন রক্ত দিয়েই যাব, আমাদের আর উন্নতি হবে। নোট করে রেখো, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে রেখো, যদি আবার কোনোদিন আমাদের বিপ্লব করতে হয়, বিপ্লবের পরে বিপ্লবী সরকার হবে। ওই গুণে ধরা রাজনৈতিক দল আমাদেরকে শাসন করবে, যারা না পড়ে, লেখাপড়া না জানে, না আছে তাদের জ্ঞান, না আছে কোনো বুদ্ধি, সাধু 2 নম্বরই, তারা আমাদেরকে শাসন করবে। এটা কোনো নিয়ম হতে পারে। তাদেরকে শিখাতে হবে যে তোমরা দেশ চালাও। কারণ আমার ব্যক্তিগত ধারণা, ভুল হতে পারে আমার ধারণা, বাট ইটস অ্যান আইডিয়া, যে তোমরা যারা ছাত্র তো নেতৃত্ব দিয়েছিল, যত যাই বলো, বিএনপি বলুক, আমরা ছিলাম, টিচাররা বলুক, বাট আমার মতে নেতৃত্ব দিয়েছে আন্দোলনের ছাত্ররা। ছাত্রদের একটা গ্রুপ করা উচিত ছিল, দল না করে, যে তারাই থাকবে আলটিমেট পাওয়ার। তারা শুধু গভর্নমেন্টকে ডিকটেট করবে যে এইখানে এখানে ভুল হচ্ছে, এদেরকে সরাসরি কাজ করা যাবে না। এটা আমাদের বিপ্লব চেতনার বিরোধী কাজ হচ্ছে, উইল নট টলারেট। এরকম একটা প্রস্তুতি থাকতে হবে যারা পরবর্তীতে বিপ্লব করবে।
যদি করতে হয়। আমার মনে হয় আবার করতে হবে, কারণ আম, যদি আবার সেই গণতান্ত্রিক ধারায় চলে যায়, বিএনপি পাওয়ারে আসি বা এনসিপি, এনসিপি দেখো নতুন ছাত্ররাই বেশি, অনেক তরুণ আছে ওইখানে, কিন্তু হয় কি তাদের দল চালাতে হলে টাকা লাগে, টাকাটা কোত্থেকে পাবে? কোন একটা কর্নার থেকে টাকাটা আসবে, যখনই কর্নার থেকে টাকাটা আসে তখন তাদের কথা শুনতে হবে। আজ না হোক কাল, কাল হোক পরশু দিন হোক, তাদের কথা শুনতে হবে, বলবে তোমাদেরকে টাকা দিছি এমনি, এই কাজ করতে হবে তোমাদেরকে, কদিন পরে বলবে আমাদেরকে কন্ট্রাক্ট। তো আমরা কিন্তু ফিরে যাব আবার সেই অন্ধকার যুগে। গণতন্ত্র যখন শুরু হয়েছিল তখন কিন্তু বড় লোকরা, ভালো লোকরা নিজের পয়সা খরচ করে, একে ফজলুল হক ছিলেন, সরোয়ার্দী ছিলেন, এরা কিন্তু আন্দোলন সরকার চালাতে আসতেন, তাদের নিয়ত ভালো ছিল। কিন্তু বর্তমানে যদি আমরা দুই দলেরই দেখি, দুই দলেরই ইতিহাস কিন্তু ভালো না, তাদের বাপ দাদারা খুব যে একটা বড় লোক ছিল তা কিন্তু, কিন্তু এখন তারা অনেক বড়, অনেক টাকার মালিক, তারা কিন্তু কিছুই করে না, তাদের কোনো ইনকাম সোর্সই নাই, অথচ লিগাল ইনকাম সোর্স। এদের কাছে যদি আবার আমাদের ক্ষমতা চলে যায়, তাহলে তো আমাদের আন্দোলনটা টোটালি বৃথা হয়ে যাবে। টেম্পোরারিলি আমরা খুশি হতে পারছি, কিন্তু লং টার্ম যেটা সংস্কার যেটা আমরা বলি, এটা হবে বলে কারো জন্য মনে হচ্ছে না। আমি একটু নিরাশাবাদী এই ব্যাপার। তোমরা দুইজনে দেখলাম 50% হইলেও খুশি যে অনেকটাই ভালো। তো মত মতবিরোধ থাকা যে খারাপ তা কিন্তু না, মতবিরোধ থাকাটাই বরং ভালো। মতবিরোধ থেকেও যদি আমরা একসঙ্গে চলা শিখতে পারি, সেটাই হবে আমাদের উন্নয়নের মূল চাবি। কারণ বিভিন্ন এখানে একটা গল্প বলি, বদর এবং উহুদ যুদ্ধে জিততে না পেরে মুশরিকরা মদিনা আক্রমণ করলো সর্বশক্তি নিয়ে, এইভাবে মদিনা ডিসমিস করে চলে আসবে রসুলের সময়। তো রসুল তখন দেখলো যে এত বড় বাহিনীর ভিতরে আমি কিভাবে, আমার তো অত বড় সৈন্য নাই। তখন সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন যে আমরা কিভাবে মদিনা ডিফেন্স করব। তখন সালমান ফার্সি, যার বাড়ি ছিল ইরানে, উনি বললেন যে হে আল্লাহ রসুল, আমাদের ওইদিকে যখন বড় সেনাবাহিনী আক্রমণ করে তখন আমরা ডিফেন্স নেই, শহরের চারপাশে ট্রেঞ্চ খুঁড়ে, গর্ত খুঁড়ে। রসুল্লাহ এক সাহাবার কথাই শুনে এটা করল, একজনের কথাই কিন্তু ডিসিশন হয়ে গেল আল্লাহ। একজনও যদি ভালো ভালো দিতে পারে, মত দিতে পারে, কিন্তু সেটা আমাদের জন্য ভালো হতে পারে, এমন এটাই হচ্ছে সহনশীলতা, এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র বলতে আমরা যা বুঝি। এখন কিন্তু গণতন্ত্র কোথাও নাই, আমেরিকাতেও নেই, ব্রিটেন নাই, ইন্ডিয়াতেও নাই, ব্রাজিলেও নাই, বড় বড় কোনো দেশে কিন্তু গণতন্ত্র নেই। এখন কিন্তু ওই পয়সা যারা পিছন থেকে ঢালে তারাই কিন্তু দেশ চালায়। তো এইভাবে তো আর চলতে দেওয়া যায় না, আমাদের তো গরিব দেশ, আমাদের ইলেকশন করতে 700-800 কোটি টাকা খরচ হয় প্রতি বছর, বছর পর পরে এত বড় এত টাকা খরচ করে আমরা কাঁদে কি আমল চেঞ্জ করার একটা চিন্তা ভাবনা করতে হবে শুরুতেই, এখন থেকে শুরু করতে হবে যে কিভাবে, যেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা তোমরা বললা। আমার বাংলাদেশের 80% লোক কৃষক ছিল, আমরা ছোটকালে বই পড়েছি, এখন হয়তো কমে গেছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে 80% লোক পার্লামেন্টের সদস্য হইতে হবে কৃষক। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা ওইদিকে নিয়ে যায় তাহলে হয়তো ভালো ফলাফল পেতে পারে। কারণ গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট অফ দি পিপল, জনগণের সরকার। জনগণে যদি 80% কৃষক হয় তা 80% এমপি কৃষক হবে। হোয়াট ইজ দি প্রবলেম? এরকম চিন্তা করলে হয়তো আমরা ভবিষ্যতে ভালো কোনো দিকে যেতে পারে। বাট আলোচনা অব্যাহত রাখতে হবে, বিভিন্ন জনের মত নিতে হবে এবং সেখান থেকে সবচেয়ে ভালোটা গ্রহণ করতে। অর্ক এবং তারিফ, তোমাদের দুইজনকেই অনেক ধন্যবাদ। তোমরা যদি খুব অল্প সময় শেষ কথা বলতে চাও। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে এইভাবে ইনভাইট করার জন্য। একটা কথা বলতে চাই যে জুলাই বিপ্লবে আসলে সব ধরনের মানুষ, সাধারণ বলেন মানে ধনী গরিব সব শ্রেণী মানুষ রাস্তায় নেমেছিল অধিকার আদায়ের জন্য। সেই অধিকার আদায়ের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু অনেক সংস্কার, অনেক কিছু আসলে আমাদের স্বপ্নগুলো আসলে অধরা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েও তারপরেও আমরা আসলে ভবিষ্যতে যাতে আরো ভালো স্বপ্ন দেখতে পারি সেই আশা অবশ্যই করছি, এবং ইনশাআল্লাহ বড় বড় রাজনৈতিক দল তাদের দিক থেকেও বর্তমান সরকারকে সহযোগিতা করবে, যে জায়গাটা থেকে সংস্কার দ্রুত করতে পারবে বা বিচার
বিচার, বিশেষ করে জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে, সেই বিচারটা যদি এনশিওর করা যায় তাহলে অন্তত নির্দলীয় মানে পরবর্তী দলীয় সরকার এসে হয়তো বা অনেক কিছু করে ফেলতে পারবে, এই আশাটা রাখছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একই কথা বলতে চাই যে সর্বপ্রথম বিচারটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে বাংলাদেশের সরকার আসলে মানুষকে সাপ্রেস নিষ্পেষণ করতে পারে মানুষের স্বভাবের কারণে। এই যে একটা এরপরে যদি কোনো দলীয় সরকার আসে, সেটা যে দলই হোক না কেন, তখন হচ্ছে আমলারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন তারা হচ্ছে সরকারকে হচ্ছে তাদের সরকারের পক্ষে করা কোনো কর্মকাণ্ড দেখিয়ে প্রমোশন চাবে। তো এই নেচারটা থেকে আসলে সবাইকে বের হতে হবে। হ্যাঁ, তো এই ধরনের হচ্ছে তৈলমর্দনকারী নেচার থাকলে বা জনগণের স্বভাবে যদি সমস্যা থাকে, তাহলে তো মানুষ তো সুযোগ পাবেই আমাদেরকে ইউজ করে হচ্ছে তাদের স্বার্থ হাসিল করার। তো আমি চাবো যে হচ্ছে মানুষের স্বভাব চেঞ্জ হোক, বাংলাদেশের মানুষের আম, মানে এই যে তৈলমর্দন করার অভ্যাসটা পরিবর্তন হোক। কেউ একজন যদি আমাকে হুমকি দেয় যে আমি ন্যায়ের পথে চললে আমার চাকরি চলে যাবে, আমার সমস্যা হবে, আমি যদি অটল থাকি আমার যাবে, দ্বিতীয় জন দাঁড়াবে তার যাবে, এরকম করতে করতে একসময় তখন তারা আমাদেরকে ভয় পাবে, আমরা তাদেরকে ভয় পাবো না। তো এই সিস্টেমটা যখন আমরা দাঁড় করতে পারবো বা এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো, তখনই আসলে আমাদের স্বাধীনতাটা সফল হবে। তার আগে অনেক কোনো ধন্যবাদ, আন্দোলনই আমাদের স্বাধীন করতে পারবে না। অনেক ধন্যবাদ। তোমরা শেষ কথায় এসে সম্ভবত মূল প্রশ্নটা তুলেছো, সেটা হচ্ছে বিচার। দেখো, একটা বছর হয়ে গেল, কারো কোনো বিচার হয়েছে? এক বছরেও যদি বিচার না হয় তো কবে হবে? বিপ্লবী সরকারের যদি এক বছরের বিচার না হয়। তোমাদেরকে আমি একটা গল্প বলি, যেটা আমি নিজে অবজার্ভ করতাম। তখন তো এত টেলিভিশন খবর টবর ছিল না। 79-এ যখন ইরানে বিপ্লব হলো, মৌলানাদের, বাংলাদেশে কিন্তু মৌলানারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি সবচেয়ে দুর্বল মনে হয়। আর ইরানের মৌলানারা কিভাবে বিচার করছিল জানো? আমাদের ডিজিএফ এর মতো ওইখানে কিন্তু একটা পুলিশ বাহিনী ছিল, যারা চরম অত্যাচার, যাকে তাকে ধরে নিজে গুম করতো, মেরে ফেলতো, যা করতো। এর চিফ যে ছিল, এই বাহিনীর নাম ছিল সাভাক। সাভাক বাহিনী যে চিফ ছিল, তার বিচারটা হয়েছে মাত্র 5 মিনিট। চিফ জাস্টিস তাকে ডাকছে, একজন একজন হচ্ছে বাদী মহিলা, মহিলা তাকে প্রশ্ন করছে যে তুমি আমার ছেলেকে কেন মারছো বলো। চুপ করে রয়েছে সাবাক বাহিনীর প্রধান, চুপ করে আছে, কোনো কথা বলতেছে না। তখন মহিলাটা বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি কেন মারছো তো জানি, তুমি তো শায়ের কথা, আমার ছেলের কবরটা কোথায় দেখাও, যাতে আমি তার কবর জিয়ারত করি। চুপ করে রয়েছে। প্রধান বিচারপতির রায় হচ্ছে মৃত্যুদণ্ড, এবং সেটা এক্সিকিউট করা হয়েছে। এই যে ঘুমিয়ে থাকা মডার্ন ইরান জেগে উঠলে এই বিচার ব্যবস্থা দেখে, এটা শুধু একটা, এরকম অনেক বিচার করেছিল, তা খুব তাড়াতাড়ি বিচার করেছিল, ন্যায় বিচার। এখন দেখো ফলাফল কি। সেই ইরান, যেটা পরমুখপক্ষী একটা দেশ ছিল, যেটা শাহের সময়, সেই সময়ে সেই দেশ এখন স্বাধীন একটা দেশ, সারা উন্নত বিশ্বের বিরুদ্ধে একা যুদ্ধ করছে। তো নেতৃত্ব যদি থাকে, ভীষণ যদি থাকে, এবং সাথে থাকে যদি বিচার ব্যবস্থা, তাহলে একটা দেশ উন্নতি করতে পারে। আর একটা যেটা আমাদের দেশে হয়েছে, যে নারীরা এগিয়ে এসছে, তো দ্যাট ওয়াজ এ ভেরি বিগ প্লাস পয়েন্ট ফর আস। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, ইনফ্যাক্ট শেষ করে ফেলেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, কোনো পরামর্শ থাকে আমাদেরকে জানাবেন, আমরা উন্নতি করার চেষ্টা করব।